রাষ্ট্র ব্যবস্থার সাথে বেইমানি করেছে তিন বাহিনীর প্রধান। 56,000 কোটি টাকার বিনিময়ে শেখ হাসিনাকে উৎখাতের ষড়যন্ত্র এঁকেছিল তারা। মহান আল্লাহ আমাদের সহায় হন। খোদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। বুঝছেন নাকি? কি আরে বলুন। বুঝছেন নাকি? ये फंस गया सी বুঝছেন নাকি? তখন আমরা স্পষ্টই বুঝতে পারছি যে রাষ্ট্রপতিকে বন্দুকের নলের সামনে দাঁড় করায় স্টেটমেন্ট দিতে বাধ্য করা হয়েছে যে সংসদ বিলুপ্ত এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। এই যে রাষ্ট্রপতিকে বন্দুকের নলের উপর দাঁড়ায় যদি এরা স্টেটমেন্ট দেওয়া হইতে পারে, তাহলে ওই সময় ফোনগুলা কি সিজ করে রাখতে পারে না? হয়তো সেরকমই কোনো কাজ হয়েছে যেটা গণভবন এবং বঙ্গভবনের সাথে দূরত্ব তৈরি করার জন্য একটা মেটাকুলাসলি ডিজাইন করা প্ল্যানের অংশ ছিল। এখন যখন হোয়াইট হাউসে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, যখন ভারত এবং আমেরিকা মিলে এই সমস্ত পরিস্থিতিকে পর্যালোচনা করছে এবং গোয়েন্দা ভিত্তিতে এগুলার তদন্ত করতেছে, যাচাই করতেছে, তখন তিন বাহিনীর প্রধান কি করে? রাষ্ট্রপতির উপর দোষ চাপায় দিয়া তারা বাঁচার চেষ্টা করে। কিন্তু রাশিয়ান গোয়েন্দা সংস্থার কাছে তো ওই যে 56,000 কোটি টাকা যে লেনদেন হয়েছে সেইটার রিপোর্ট আছে। তো রাশিয়ান গোয়েন্দা সংস্থা কিন্তু সেটা নিয়ে হোয়াইট হাউসে কিন্তু কথা বলতেছে, কারণ আপনারা জানেন যে যখন বাইডেন প্রশাসন ছিল তখন রাশিয়ার সাথে আমেরিকার খারাপ সম্পর্ক ছিল। এখন কিন্তু ট্রাম্প প্রশাসন আমেরিকার ক্ষমতা গ্রহণ করেছে। ট্রাম্প এবং রাশিয়া ঐক্যবদ্ধভাবে এখন বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কাজ করতেছে। কেন? কারণ ট্রাম্পকে ইন্ডিয়া এবং রাশিয়ার সর্বোত্তম বন্ধু হিসেবে ধরা হয়। যখন আমেরিকার প্রেসিডেন্ট রাশিয়া এবং ইন্ডিয়ার বন্ধু হিসেবে দক্ষিণ এশিয়ায় কার্যক্রম পরিচালনা করবে, তখন স্বভাবতই অশান্তি থাকবে না। এবং তারই অংশ হিসেবে রাশিয়ান গোয়েন্দা সংস্থা এই 56,000 কোটি টাকা ট্রানজেকশনের যে হিসাব, সেটা কিন্তু আমেরিকান হোয়াইট হাউসে ট্রাম্প প্রশাসনের যে গোয়েন্দা দপ্তর সেখানে দাখিল করেছে। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো। এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। রাষ্ট্র ব্যবস্থার সাথে বেইমানি করেছে তিন বাহিনীর প্রধান। 56,000 কোটি টাকার বিনিময়ে শেখ হাসিনাকে উৎখাতের ষড়যন্ত্র এঁকেছিল তারা। এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম 5ই আগস্টের সময়, যে শেখ হাসিনাকে কিভাবে মারার পরিকল্পনা ছিল। সেই ভিডিওটা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার বদৌলতে আপনারা দেখেছেন। এই মুহূর্তে এসে আমি আপনাদেরকে যে তথ্যটা দিব সেটা হচ্ছে 4ই আগস্ট 2024 সাল। 4ই আগস্টে কি হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে? কি হয়েছিল ওই দিন গণভবনে যে তিন বাহিনীর প্রধান রাষ্ট্র ব্যবস্থার সাথে বেইমানি করে আন্দোলনকারীদেরকে সহযোগিতা করেছে পুলিশ হত্যার ব্যাপারে? আজকের কথা হবে সেটা নিয়ে। এই যে বাংলাদেশে এত এত পুলিশ মারা গেল, আইন শৃঙ্খলাকে ভেঙে দেওয়া হলো, তার পেছনে 56,000 কোটি টাকার ট্রানজেকশন হয়েছে। এই 56,000 কোটি টাকা তিন বাহিনীর প্রধান ভাগবাটোয়ারা করে নিয়েছে, যেটা ইতিমধ্যে রাশিয়ান গোয়েন্দা সংস্থা এসবিআর এর গোয়েন্দা তথ্যে উঠে এসেছে। চলেন আজকে আমরা সেটাই পড়ে শোনাবো আপনাদের। আমার ফোনে তথ্যটা এসেছে গতকালকে, আমি ব্যস্ততার কারণে ওটা পড়তে পারিনি। আজকে সকালবেলা উঠে আমি তথ্যটা পড়েছি। পড়ার পর মনে হলো যে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করা দরকার, তাই প্রত্যেকটা বিষয় আমি আপনাদের পড়ে শোনাবো। ইটস রিভিউ বলতে পারেন। সেটা হচ্ছে সকাল 12টা 30 মিনিট, সময়টা তখন 4 আগস্ট 2024। আমরা আলোচনায়, স্টেটমেন্টটা কার আমি পরে বলছি। হঠাৎ টেলিফোনে ফোন আসলো রাশিয়া থেকে। ফোনে তখন কথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কথা শেষ হতে না হতেই গণভবনে উপস্থিত তিন বাহিনীর প্রধান, অর্থাৎ তিন বাহিনীর সেই বেঈমান তিনজন, যারা 56,000 কোটি টাকার বিনিময়ে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার কন্ট্রাক্টটা নিয়েছিল। কথা শেষ না হতেই গণভবনে উপস্থিত তিন বাহিনীর প্রধান। কথা ছিল দুপুরে লাঞ্চ করব সবাই একসাথে। এরই মধ্যে খবর আসলো আন্দোলনের ভয়াবহতা নিয়ে। আন্দোলন তখন তীব্র আকার ধারণ করেছে। আমাদের মিটিং চলমান। আবার ফোনে কল আসলো ভারতের নিরাপত্তা বাহিনীর প্রধান অজিত দেওয়ালের। ফোনে কথা বলতে বলতে 32 মিনিট সময় পার হয়ে গেল। সেনাবাহিনী জানালো পরিস্থিতি কোনো সমস্যা নাই, রাশিয়া জানালো পরিস্থিতি ভালো নয়, সাবধান অবলম্বন করুন। অর্থাৎ একদিকে সেনাবাহিনী বলতেছে যে পরিস্থিতি মোটামুটি ভালো আছে ম্যাডাম, আমরা আন্দোলনকারীদেরকে ঠিকঠাক করে ফেলতে পারবো। জুলাই আন্দোলন তখন চলমান তুঙ্গে। দেখেন, একটা রাষ্ট্রপ্রধান কিন্তু তার তথ্য এবং সমাজের যে খবরাখবর কিংবা রাষ্ট্রের যে খবরাখবর সেগুলো নেয় কাদের মাধ্যমে? রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার মাধ্যমে, সেনাবাহিনীর মাধ্যমে, তিন বাহিনীর প্রধানের যে গোয়েন্দা দপ্তরগুলো রয়েছে তাদের মাধ্যমে, ইভেন পুলিশ বাহিনীর যে গোয়েন্দা দপ্তর আছে তাদের মাধ্যমেই নেয়। কিন্তু তখন পুলিশ বাহিনী যখন মাঠে লড়াই করছে, ঠিক ওই সময় দ্বিতীয় সর্বোচ্চ পর্যায় থেকে কিন্তু সেনাবাহিনীর মাধ্যমে তিনি খবরটা নেবেন। এটাই স্বাভাবিক নিয়ম।
সেই নিয়মের অধীনস্থ যখন প্রধানমন্ত্রী জিজ্ঞাসা করলো যে দেশের পরিস্থিতি কি, তারা বলতেছে যে না, দেশ ঠিক আছে, দেশের কোনো সমস্যা নাই। তাহলে দেখেন, যখন সাধারণ মানুষ নিজেরা মারামারি করতেছে, তখন রাষ্ট্রের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী চিন্তিত, অথচ তাকে যে খবর আইনা দেয় সে সেনাবাহিনীর যেই প্রধান, তিনি বলতেছেন কি যে না, পরিস্থিতি স্বাভাবিক আছে, এটা আমরা ঠিক করে ফেলবো। মানে কোন লেভেলের অন্ধ টিনের চশমা শেখ হাসিনাকে পরায় রাখা হয়েছিল, এটাই আজকে এক্সপোজ করতে যাচ্ছি। শেখ হাসিনা যে আমাদের জনগণের অনেক খবরই পেতেন না, এটাই তার প্রমাণ। রাশিয়ান গোয়েন্দা সংস্থা যারা কিনা বাংলাদেশে কাজ করে, সেই রাশিয়ান গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী রাশিয়ান প্রধানমন্ত্রী কিন্তু শেখ হাসিনাকে বলেছিলেন যে না, আপনি ইমিডিয়েট সাবধানতা অবলম্বন করুন, আপনার জীবনের ঝুঁকি রয়েছে। ঠিক একইভাবে বঙ্গবন্ধুকে কিন্তু বলেছিলেন ভারতের গোয়েন্দা সংস্থা র যে আপনার জীবনে ঝুঁকি আছে। বঙ্গবন্ধু কিন্তু ওই সময় বিশ্বাস করেনি, বলছে আমার দেশের জনতা আমাদেরকে মারবে। ঠিক একইভাবে প্রধানমন্ত্রীকেও কিন্তু সাবধান করা হয়েছিল 5ই আগস্টের পূর্বে। এই বিষয়টাই হচ্ছে তার প্রমাণ। এখন কথা হচ্ছে, প্রধানমন্ত্রী তখন পড়ে গেলেন কনফিউশনে। আমি আমার নিজের সেনাবাহিনীর প্রধানের কথা বিশ্বাস করব, নাকি আমি বিশ্বাস করব বাহিরের গোয়েন্দা সংস্থার কথা? কারণ সে একজন প্রধানমন্ত্রী, তার কাছে সব দেশের গোয়েন্দা সংস্থার রিপোর্টই কিন্তু থাকে, আন্তর্জাতিক লিডার হিসাবেও পায়, একই সাথে কাঠামোগতভাবে তার কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে কিন্তু একটা নির্বাহী ক্ষমতা রয়েছে। সেই ক্ষমতার অধীনে কিন্তু সেনাবাহিনীরাও পরে, তাদের মাধ্যমেও খবর পায়। তো যখন দুই দিক থেকে দুই ধরনের তথ্য আসে, প্রধানমন্ত্রী কিন্তু কনফিউজ। এখন পরিস্থিতিটা এমন পর্যায়ে চলে আসলো, কে কাউকে বিশ্বাস করবে সেই পথ খুঁজে পাচ্ছিলাম না। ঘরের লোক যখন শীত কাটে, বাইরের লোকের পক্ষে মার্ডার করা তখন খুব সহজ বিষয়। আমাদের মিটিং 2 ঘন্টা হতে চললো, ফোন আসলো দিল্লির হায়দ্রাবাদ হাউস থেকে। মোদিজি জানালো, আপনাকে আমরা নিয়ে আসব, আপনার প্রাণের ঝুঁকি আছে। প্রধানমন্ত্রী জানালো, না, আমি আমার দেশ ছেড়ে যাব না, মরণ হলে মরবো, মরলে বাবার কবরের কাছেই যেন আমার দাফন করা হয়। দেখেন, প্রধানমন্ত্রীর দরকার কি? সেফ এক্সিট নেওয়া, তাই তো? কিন্তু তিনি কিন্তু রাজি হন নাই। তিনি কি বলছেন যে না, মরলে আমরা বাংলাদেশেই মরব। কিন্তু পরবর্তীতে তাকে বোঝানো হয়। কিভাবে বোঝানো হয় খেয়াল করে দেখেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানালো, আপনাকে আমরা নিয়ে আসব, আপনার প্রাণের ঝুঁকি আছে। প্রধানমন্ত্রী না স্বীকার করলো। 2 বোনকে এক করা হলো মিটিংয়ে। 3 ঘন্টা চলমান তখন মিটিং। 3 বাহিনীকে বিদায় দিয়ে দেওয়া হলো। কথা হলো সম্পূর্ণ নিরাপত্তা তারা দেবেন। কিন্তু রাতেই ভোল পাল্টে গেল। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে ফোন দিতে শুরু করলো প্রধানমন্ত্রী। একে একে ফোন দিল 23 বার, ফোন রিসিভ করে নাই তিনি। এদিকে সময় খুব কম, প্রেসিডেন্ট তো ফোন রিসিভ করেই না। সামরিক সচিবকে যখন পাঠানো হলো প্রেসিডেন্টের বাসভবনে, তখন তাকে ঢুকতে দেয়নি। বিপদে যে কেউ পাশে থাকে না, এটাই তার প্রমাণ। 123 বার আবার ফোন দেওয়া হয়েছিল, ফোন রিসিভ হয় নাই। মিটিং তখন 7 ঘন্টা চলমান। ফোন করা হলো শাহাবুদ্দিন চুপ্পুর স্ত্রীকেও, সেও ফোন রিসিভ করে না। প্রধানমন্ত্রী হতবাক। কি করবেন? আলোচনায় কেউ নেই, যারা ছিল আগেই পালিয়েছে। এইদিকে 3 বাহিনীর মিথ্যে বানোয়াট গল্প, তাদের কথাবার্তার ধরন দেখেই বোঝা যায়। টাকা বাটোয়ারা নিয়ে ব্যস্ত, তাদের কথাবার্তার উপরই বোঝা যাচ্ছে বিষয়টা খুবই বিপজ্জনক। কি করবেন? আলোচনায় কেউ নেই। কোনো আশা না পেয়ে ভারতে ফোন করলেন তিনি, অর্থাৎ প্রধানমন্ত্রী কোনো আশা না পেয়ে পরবর্তীতে আবার ভারতে ফোন দিলেন। পরবর্তীতে সিদ্ধান্ত হলো যে নিরাপত্তার চেয়ে এক দেশের সেনাবাহিনী আরেক দেশের সেনাবাহিনী প্রধানের কাছে ফোন করবেন। এই জায়গায় আবার আছে, দাপ্তরিক ল আছে, যে এক দেশের সেনাবাহিনী দাপ্তরিক কাজে আরেক দেশের সেনাবাহিনীর সঙ্গে ফোনে কথা বলতে পারে। তো তিনি কি করলেন? ওই দেশের সেনাবাহিনীর প্রধান হয়ে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধানের কাছে শেখ হাসিনার নিরাপত্তা চাইলেন। দুইজনের মধ্যে এই কথা হয়েছিল যে শেখ হাসিনাকে নিরাপত্তার স্বার্থে স্থানান্তরিত করা হবে এবং একই সাথে বিষয়টি গোপন রাখা হবে। কিন্তু সেনাবাহিনী প্রধান সেটা করতে ব্যর্থ হন। পরবর্তীতে সেটা কিন্তু মিডিয়ার সামনে আসিফ নজরুলের যে স্পাই ছিল গণভবনে, সে কিন্তু সেটা ফাঁস করে দেয়। আচ্ছা, মিটিং তখন 11 ঘন্টা চলমান। খবর আসলো পুলিশকে গুলি ছুটছে সেনাবাহিনী। তখন বুঝতে বাকি থাকলো না যে পুরোটাই ভোল পাল্টিয়েছে তারা আমাদের সঙ্গে। মতামত পাল্টাতে হলো প্রধানমন্ত্রীকে। বাধ্য হলেন নিরাপত্তার সাথে দেশ ছাড়তে। কাউকেই ফোনে পাচ্ছেন না। দিল্লি থেকে মোট কল আসলো 123 বার। প্রধানমন্ত্রীকে মারার পরিকল্পনা করছে বৈষম্য বিরোধী ছাত্র ও সেনাবাহিনী। এই জন্য পুলিশকে গুলি করে মাঠ ফাঁকা করছেন তারা। হঠাৎ পরিবর্তন, জানানো হলো থাকবো না আর দেশে। মানুষ যখন আমার বিপক্ষে এত কিছু করে যখন কিছুই পেলাম না, থাকলাম না এই দেশে, নিরাপত্তার স্বার্থে তিনি চলে যাবেন বলে সিদ্ধান্ত নিলেন। ছেলে ও মায়ের ফোনে সিদ্ধান্ত একমত করা হলো। উঠে পড়লো বিমানে। 3 বাহিনী জানালো কেউ কিছুই জানবে না, তারাই শেষে ভিডিও ছেড়ে দিল। তাহলে কি বোঝা যায়? 3 বাহিনীর মধ্যে টাকা বাটোয়ারা হলো 56,000 কোটি টাকা। সব কিছুর হিসাব দিতে হবে।
এটা তো পরবর্তীতে একটা ফিউচারে কি হবে এটা সময়ের উপরই ডিপেন্ড করবে। এই যে 56 কোটি টাকা বাংলাদেশকে বিপদে ফেলে তারা ট্রানজেকশন করলো, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে উৎখাত করলো, এই টাকার হিসাব তো অবশ্যই তাদেরকে দিতে হবে। একই সাথে যেটা করতে হবে সেটা হচ্ছে এই রকম ঘুষখোর লোক যেন রেপুটেটেড এই সমস্ত বাহিনীর মধ্যে কখনো ঢুকতে না পারে, এই ব্যাপারে সচেতন থাকতে হবে। একই সাথে বাংলাদেশের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ব্যুরোকেও শক্তিশালী করতে হবে যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটার আগেই তারা যেন ইনফরমেশন পায়। তো এই ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য একটাই ছিল যে দেখেন, বিপদে পড়লে অনেক সময় কেউই পাশে থাকে না, কিন্তু বিপদে পড়লে পরে কারা? আপনার আমার মতো সাধারণ জনগণ। আজকে দেশে অভিভাবক নাই, দেশে লিডার নাই, আমরা কি করতেছি? বেশি দামে জিনিসপত্র কিনে খাচ্ছি। এই সেনাবাহিনীর মেটিকুলাস ডিজাইন করা প্ল্যানের অংশ হিসেবে নিজেরা শোষিত হচ্ছি। এন্ড বলতে পারেন রাজনৈতিক দলও তো দুর্নীতি করতো। হ্যাঁ, রাজনৈতিক দল যদি 1 টাকা দুর্নীতি করতো, মব ট্রায়ালে সেটা রিউমার ছড়ানো হতো 10 টাকা, কিন্তু পরবর্তীতে কিন্তু সেটার একটা বলার স্কোপ ছিল বা ওই নেতাদের ধরার স্কোপ ছিল। কিন্তু আপনি সেনাবাহিনীকে কিভাবে ধরবেন? অস্ত্রের মুখে আপনার কথার জবান ফুটবে না। তবে হ্যাঁ, যদি জাতীয় ঐক্য তৈরি হয় তখন এই ব্যাপারে কিন্তু একটা স্কোপ থাকে। সেদিন গণভবনে কি হয়েছিল? শেখ হাসিনাকে উৎখাত করার জন্য 3 বাহিনীর প্রধান এই যে 56,000 কোটি টাকা ট্রানজাকশন করলো, ভাগ বাটোয়ারা করে নিয়ে নিল এবং বাংলাদেশকে একটা অন্ধকারের দিকে ধাবিত করলো শুধুমাত্র অর্থনৈতিক লাভের জন্য। এইটার কারণে পুরো দেশবাসী এখন সাফার করতেছে। তাদের এই বেইমানির কারণে পুরো দেশ আজকে বিপদে। যখন এই বিষয়টা নিয়ে হোয়াইট হাউসে কথা হচ্ছে, আমেরিকার গোয়েন্দা প্রধান, ভারতের নিরাপত্তা প্রধান এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী মিলে যখন মিটিং করতেছে, ঠিক তখনই এই বিষয়গুলোতে রাষ্ট্রপতির ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। রাষ্ট্রপতি এই যে ফোন রিসিভ করলেন না, কেন করলেন না? এমনও হতে পারে ওই সময় তারা এই বিষয়টা মেটাকুলাসলি যেহেতু ডিজাইন করা, তাহলে সেখানে অবশ্যই রাষ্ট্রপতিরও একটা ভূমিকা আছে, তারা সেটা আগে থেকেই জানতো। আর এই কারণেই যখন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে ফোন করবে, তার আগেই রাষ্ট্রপতিকে যে বন্দুকের নলের উপরে রাখে নাই তার কি গ্যারান্টি আছে? কারণ দেখেন, রাষ্ট্রপতি ফোন ধরতেছে না, রাষ্ট্রপতির স্ত্রীও ফোন ধরতেছে না শেখ হাসিনার ওই বিপদের সময়। তখন স্বভাবতই একটা খটকা জাগে, কি ব্যাপার, রাষ্ট্রপতি কেন ফোন ধরতেছে না? যখন শেখ হাসিনা চলে গেল, যাওয়ার পরে যখন রাষ্ট্রপতি এই যে সংসদ বিলুপ্ত করে দিল, দেওয়ার পর কিন্তু পিছন ফিরে তাকায় 3 বাহিনীর প্রধানরে বলতেছেন, কি ঠিক আছে? এইভাবে বললে ঠিক আছে হবে তো? মহান আল্লাহ আমাদের সহায় হন। খোদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। বুঝছেন নাকি? কি আরেকবার বলুন। বুঝছেন নাকি? ये फंस गया सीएम। বুঝছেন নাকি? তখন আমরা স্পষ্টই বুঝতে পারছি যে রাষ্ট্রপতিকে বন্দুকের নলের সামনে দাঁড় করায় স্টেটমেন্ট দিতে বাধ্য করা হয়েছে যে সংসদ বিলুপ্ত এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। এই যে রাষ্ট্রপতিকে বন্দুকের নলের উপর দাঁড়ায় যদি এরা স্টেটমেন্ট দেওয়া হইতে পারে, তাহলে ওই সময় ফোনগুলা কি সিজ করে রাখতে পারে না? হয়তো সেরকমই কোনো কাজ হয়েছে যেটা গণভবন এবং বঙ্গভবনের সাথে দূরত্ব তৈরি করার জন্য একটা মেটাকুলাসলি ডিজাইন করা প্ল্যানের অংশ ছিল। এখন যখন হোয়াইট হাউসে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, যখন ভারত এবং আমেরিকা মিলে এই সমস্ত পরিস্থিতিকে পর্যালোচনা করছে এবং গোয়েন্দা ভিত্তিতে এগুলার তদন্ত করতেছে, যাচাই করতেছে, তখন 3 বাহিনীর প্রধান কি করে? রাষ্ট্রপতির উপর দোষ চাপায় দিয়া তারা বাঁচার চেষ্টা করে। কিন্তু রাশিয়ান গোয়েন্দা সংস্থার কাছে তো ওই যে 56,000 কোটি টাকা যে লেনদেন হয়েছে সেইটার রিপোর্ট আছে। তো রাশিয়ান গোয়েন্দা সংস্থা কিন্তু সেটা নিয়ে হোয়াইট হাউসে কিন্তু কথা বলতেছে। কারণ আপনারা জানেন যে যখন বাইডেন প্রশাসন ছিল তখন রাশিয়ার সাথে আমেরিকার খারাপ সম্পর্ক ছিল। এখন কিন্তু ট্রাম্প প্রশাসন আমেরিকার ক্ষমতা গ্রহণ করেছে। ট্রাম্প এবং রাশিয়া ঐক্যবদ্ধভাবে এখন বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কাজ করতেছে। কেন? কারণ ট্রাম্পকে ইন্ডিয়া এবং রাশিয়ার সর্বোত্তম বন্ধু হিসেবে ধরা হয়। যখন আমেরিকার প্রেসিডেন্ট রাশিয়া এবং ইন্ডিয়ার বন্ধু হিসেবে দক্ষিণ এশিয়ায় কার্যক্রম পরিচালনা করবে, তখন স্বভাবতই অশান্তি থাকবে না। এবং তারই অংশ হিসেবে রাশিয়ান গোয়েন্দা সংস্থা এই 56,000 কোটি টাকা ট্রানজাকশনের যে হিসাব, সেটা কিন্তু আমেরিকান হোয়াইট হাউসে ট্রাম্প প্রশাসনের যে গোয়েন্দা দপ্তর সেখানে দাখিল করেছে। ইতিমধ্যে সেটা নিয়ে যখন তদন্ত হচ্ছে, তখন রাষ্ট্রপতির ভূমিকা নিয়ে প্রশ্ন আসে। যখনই রাষ্ট্রপতির ভূমিকা নিয়ে প্রশ্ন আসছে, তখন রাষ্ট্রপতি তো চিপায়, কারণ তার ইমেজ নিয়েও টানাটানি পড়ে যাবে। তখন রাষ্ট্রপতি কি করলো? ইমিডিয়েট ঘোষণা দিয়ে দিল কি, যে খুব শীঘ্রই রাষ্ট্রপতির নির্বাহী আদেশে সবকিছু চেঞ্জ হতে যাচ্ছে। আর এই বিষয়টাকেই নিউজ করে বসলো আমাদের জনকণ্ঠ। তো দেখলেন তো, যে জনকণ্ঠ পত্রিকা এখন বর্তমানে সেনাবাহিনী এবং বিএনপি জামাতের নেতৃত্বাধীন হয়ে কাজ করছে, সেই জনকণ্ঠই যখন এই ধরনের নিউজ করে, তখন আমরা কি গ্রিন সিগন্যাল পাই না যে খুব শীঘ্রই বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটের অংশ হিসেবে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি চেঞ্জ হতে যাচ্ছে? এবং সেটাই হবে খুব শীঘ্রই। এই যে 3 বাহিনীর প্রধান, এরা হয় শেখ হাসিনা রিজিমে চলে আসবে, আদারওয়াইজ রাষ্ট্রপতির আদেশক্রমে এদেরকে চেঞ্জ করা হবে। দুইটার যে কোনো একটা ঘটবে। আর এইটা ঘটাইতে যায় দেখবেন যে রাষ্ট্রপতির সাথে
সেনাবাহিনীর প্রধানের কনফ্লিক্ট লাগলেও লাগতে পারে, আর এই সুযোগে একটা সেনা শাসন আসলেও আসতে পারে, মানে ওই যে জোর করে ক্ষমতা দখলের যে প্রক্রিয়াটা। যদিও সংবিধান অনুযায়ী সেনা শাসনও অবৈধ, তো যদি এটা আসে তাহলে দেশ আবার পুনর্গঠন করতে দেখবেন যে আন্তর্জাতিক চাপ এবং জাতিসংঘ থেকে শান্তিরক্ষা মিশন পাঠিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে তখন দেখবেন আমেরিকান গোয়েন্দা সংস্থা এবং শান্তিরক্ষা বাহিনীর কনফ্লিক্ট লেগে যাবে। তখন একটা বাহিনীর বিরুদ্ধে চলে যাবে পুরো বিশ্বের যারা শান্তিকামী বাহিনী রয়েছে, জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী তারা। তো তখন স্বভাবতই রক্তপাত এড়াতে ওই সেনা শাসক হয় নির্বাচন দিবে, আর না হলে সংবিধান বলবৎ রাখতে শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করাবে। তখন কি হবে বিষয়টা খেয়াল করে দেখেন। শেখ হাসিনা প্রত্যাবর্তন হলেই এই যে তিন বাহিনীর তিন বেঈমানকে হয় শুলে চড়াবে, ছাঁটাই তো করবেই, মানে ওদের তিনজনের জায়গায় নতুন তিনজনকে তো নিয়ে আসবেই, ওটা তো কোনো বিষয় না। সাথে সাথে ক্রস ফায়ারও দিয়ে দিতে পারে দেশদ্রোহিতার দায়ে। এখন এটা ডিপেন্ড করবে হচ্ছে প্রধানমন্ত্রী তার নির্বাহী আদেশে কি করবেন তার উপর। এটা আমরা তো আর আগ বাড়িয়ে কিছু বলতে পারি না, জাস্ট আমরা এটা ধারণা করছি। দেখা যাক এখন সময় কি বলে। তিন বাহিনীর প্রধান না হয় ঘুষ নিয়ে 56,000 কোটি টাকা নিয়ে বেইমানি করেছে, কিন্তু সেনাবাহিনীর মধ্যে এমনও সৎ অফিসার রয়েছে যারা দেশের জন্য জীবন দিতে পারে। সেনাবাহিনীর মধ্যে এমনও সৎ অফিসার রয়েছে যারা চাইলে বাংলাদেশের এই অভ্যন্তরীণ সিচুয়েশন 1 মিনিটে ঠিক করে দিতে পারে। 1 মিনিটে কেন বললাম, ওই যে উপরের যে বেইমান মাথাগুলো এগুলাকে সরায়া জাস্ট 1 মিনিটে ক্ষমতা দখল করবে, তারপর যে প্রক্রিয়াটা আছে সেই প্রক্রিয়া অনুযায়ী কাজ করলে ধীরে ধীরে কয়েক সপ্তাহের মধ্যে দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি ঠিক হয়ে যাবে। তো কাজটা কিন্তু 1 মিনিটের, কিন্তু বিশ্ব সাপোর্ট না পাইলে তো করবে না, কেউই করবে না। অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীও সোজা হবে, জাস্ট একটু ধৈর্য ধরেন। হয় সেনা শাসন আসবে, আদারওয়াইজ আন্তর্জাতিক চাপে পুনরায় শেখ হাসিনার প্রত্যাবর্তন হবে। দুইটার যে কোনো একটা।